ফ্রম বললে তো যদি সবাই ফাঁস করে তখন দেখবে ঢুকবে, আবার স্ক্রিনশট নিবা বেড়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এরিয়াল ফটোগ্রামেট্রিটা তাহলে কি জিনিস, তো কিভাবে লিখবো? এরিয়াল ফটোগ্রামেট্রিটা হচ্ছে ধরো একটা বড় আমার এরকম, এই স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। ইয়েস স্যার দেখা যাচ্ছে। জি স্যার। আমি আঁকতেছি, হ্যাঁ ঠিক আছে। এই তো একটা ধরো বড় এরিয়া সার্ভে করতে হবে। এখন এরিয়াল ফটোগ্রাফিতে কি করে, একটা প্লেন, হ্যাঁ ধরো প্লেনটা, আমি প্লেন হয়েছে নাকি জানি না, এটা ধরো একটা প্লেন, এটা একটা প্লেন, প্লেনের নিচে করে ক্যামেরা সেট করে, ঠিক আছে এরকম ধরো এটা হচ্ছে কি ক্যামেরা, ক্যামেরা প্লেনের নিচে ক্যামেরা সেট করে একদম সোজাসুজি ভাবে অথবা একটু বাঁকা ভাবে, ওটা একটু পরে দেখতেছি। ক্যামেরা সেট করে, ক্যামেরা সেট করে সে কি করে, এরকম পুরো এরিয়ার উপর দিয়ে সে কয়েকবার বিচরণ করে। কিভাবে, একবার এদিক দিয়ে যায়, আরেকবার এদিক দিয়ে আসে, একবার এদিক দিয়ে যায়, আরেকবার এদিক দিয়ে আসে, একবার এদিক দিয়ে যায়, আরেকবার এদিক দিয়ে আসে, এরকম তোর এদিকে গেল, এদিকে আসলো, এদিকে গেল, এদিকে আসলো, এদিকে গেল, এদিকে আসলো। হ্যাঁ, এখানে যখন সে যাবে, এই যে ক্যামেরা লাগানো, সে যেতে যেতে ছবি তুলতে থাকবে। এখানে ধর একটা ছবি তুললো, আরেকটা ছবি তুললো, আরেকটা ছবি তুললো, আরেকটা ছবি তুললো, হ্যাঁ ননস্টপ ছবি তুলতেই থাকবে। এরকম চার কোনা চার কোনা চার কোনা চার কোনা করে ছবি তুলতে থাকবে। এটা একটা ছবি, এটা একটা ছবি। তো ছবিগুলো কি হবে, একটার উপর একটা ওভারল্যাপ করবে। অনেক সময় ওভারল্যাপটা কিরকম, ধরো এটা একটা ছবি, তো এটার উপর দিয়ে আরেকটা ছবি এরকম, ঠিক আছে। আবার এরকম হইতে পারে একটা ছবি এমন, আরেকটা ছবি ওভারল্যাপ করে নিচে দিয়ে এমন। কথা বুঝতে পারতেছো? ছবিগুলো একটার উপর একটা ওভারল্যাপ করতে পারে। ওভারল্যাপটা আমরা সলভ করে ফেলবো, ওভারল্যাপটা আমরা কিভাবে সলভ করতে পারি দেখবো সামনে। তো এরকম যখন সে ছবি তুলতে থাকবে, এই ছবি তোলার পর লাস্টে ছবিগুলো যখন জয়েন করবে, তখন এই পুরো এরিয়াটার কি পেয়ে যাবে, এই পুরো এরিয়াটার সে একটা ম্যাপ ক্রিয়েট করতে পারবে এই ছবিগুলো থেকে। এটাই হচ্ছে আমার মূলত এরিয়াল ফটোগ্রামেট্রি। আচ্ছা কি লিখছে দেখি, where photographs are taken with the camera mounted in an aircraft flying over the area. Since aerial photography is performed on a fast-moving aeroplane, it requires a high precision. Aerial camera with fast lens, high-speed efficient shutter, high-speed emulsion for the film magazine to hold large loads of the films. এখন হচ্ছে বলতে চাচ্ছে তারা যে আমার কি কি থাকতে হবে, আমার এই ছবিটা মানে ক্যামেরাটা অনেক মানে হাইফাই হইতে হবে। কি নর্মাল আমাদের মোবাইল ক্যামেরা দিয়ে তো আর হবে না, একটু অত্যাধুনিক ক্যামেরা হইতে হবে। উইথ ফাস্ট লেন্স ফাস্ট হইতে হবে, শাটার স্পিড ফাস্ট হইতে হবে। যারা ফটোগ্রাফি করো ওরা শাটার স্পিড জিনিসটার সাথে পরিচিত হবে, মানে কত দ্রুত ফটোটা ওঠে। ক্লিক করার সময় অনেক সময় দেখবা কিছু মানে কি বলবো, কিছু চাইনিজ মোবাইল কতগুলো আছে, ওগুলা তো হচ্ছে ধরো মানে ফটো একটা ক্লিক করলে ফটো উঠতে অনেক সময় লাগে। হ্যাঁ, আবার ধরো কিছু তুমি দামি ফোন ইউজ করে, স্যামসাং আইফোন এগুলো ইউজ করে, এটা ক্লিক করার সাথে সাথে ফটো ওঠে, তাই না? তো এটাই হচ্ছে শাটার স্পিড, যে কত তাড়াতাড়ি ফটোটা ওঠে। তারপর হচ্ছে হাই স্পিড ইমালশন ফর দ্য ফিল্ম, মানে হচ্ছে এটাই বলা হয়েছে কারণ তোমরা ছোটবেলায় দেখে থাকবা কিছু ক্যামেরা ছিল না যেখানে রিল ঢুকাইতে হইতো। বর্তমানে তো ডিজিটাল ক্যামেরা চলে আসছে। ছোটবেলায় ক্যামেরা যেগুলো দেখতাম আমরা ঘরের বাড়িতে বা অনেকের বাসায় ছিল, হয়তো রিল ঢুকাইতে হইতো, ওই যে নেগেটিভ রিল আর কি, সাদা কালো দেখা যেত, লাইটের মধ্যে ধরলে ছবি দেখা যেত। ওগুলা হচ্ছে ওই ফিল্ম গুলা খুব হাই স্পিড ইমালশনের হইতে হবে, আর যাতে ম্যাগাজিন টু হোল্ড লার্জ রোলস অফ ফিল্মস, মানে হচ্ছে তোমার ওই যে বড় পরিমাণ বেশি পরিমাণ ক্যামেরাতে যাতে রিলস ধারণ করতে পারে সেরকম ক্যামেরা লাগবে। এই কিছু ক্যামেরার কথা বলছে। অ্যাপ্লিকেশন অফ ফটোগ্রামেট্রি, অ্যাপ্লিকেশনটা কি? It is suitable for quick and efficient surveys of large or difficult areas. Aerial photogrammetry is used in various branches of engineering, town or village planning, road or railways, water supply, flood control, harbors, coastal defense, mining, geology, soil classification, power transmission lines, etc. অনেক কিছুতেই এই এরিয়াল ফটোগ্রামেট্রি ইউজ করতে পারো, এগুলোই বলা আছে। এখন ফিল্ড ওয়ার্কস ইন এরিয়াল ফটোগ্রামেট্রি কি কি করা হয়? প্রথমত আসতে হচ্ছে দ্য এয়ারক্রাফট। এটা হচ্ছে এখন এখানে আমি কি পড়তেছি হচ্ছে আমি যখন এরিয়াল ফটোগ্রামেট্রি করব সেটা কিভাবে করব এবং কি কি করা হয়, কি কি প্রয়োজন হয় এটাতে, সেটাই লেখা আছে। দ্য এয়ারক্রাফট শুড ফ্লাই এট এ ইউনিফর্ম স্পিড টু মেনটেন ইউনিফর্মিটি অফ ফটোগ্রাফস। এটা কি বুঝছো? মানে হচ্ছে প্রতিটা ফটো যাতে সেম সাইজের হয়, সেম দূরত্বে হয়, ওভারল্যাপ হইলে সেটাও যাতে সেম পরিমাণ হয়। মানে এখানে যদি বলি ধরো এই এই এরিয়াটাতে আমি যদি ফটো তুলতে চাই, প্রতিটা ফটো সেম সাইজের হবে, ঠিক আছে। এখন এই প্রতিটা ফটো সেম সাইজের হওয়ার জন্য আমার কি করতে হবে,
একটা ইউনিফর্ম স্পিডে প্লেনটা চলতে হবে এবং প্রতি এক নির্দিষ্ট সময় পর পর ছবি ক্লিক করতে হবে। আমার কথা কি বোঝা যাচ্ছে? একটু রেসপন্স করো। Yes, স্যার sir. মানে স্যার মানে পুরো এরিয়াটা স্যার ছোট ছোট করে স্যার ছবি তুলে স্যার হ্যাঁ, হ্যাঁ। মানে একসাথে জোড়া লাগানোর মতো। এইটাই এরিয়াল ফটোগ্রাফি, এরিয়াল ফটোগ্রাফি। পুরো এরিয়ার আমি ছোট ছোট ছবি তুলবো, শেষে কি করবো, এই ছবিগুলো সব জোড়া লাগাইলে একটা বড় এরিয়া আমার কাছে ম্যাপ ক্রিয়েট হয়ে যাবে, বা ম্যাপ স্কেলে আমি কনভার্ট করব। বুঝতে পারছো? এটাই, জি আর স্যার। কিছু না ফটোগ্রামেট্রি। তো এখন এখানে বলতে চাচ্ছে ছবিগুলো হইতে হবে আমার সেম সাইজের, এবং ছবি সেম সাইজের হইতে হবে, সেই জন্য আমার প্লেন যে স্পিডে চলবে সেটা যাতে ইউনিফর্ম স্পিড হয়, কখনো জোরে চলবে কখনো আস্তে চলবে এরকম না। হ্যাঁ, একটা কনস্ট্যান্ট স্পিডে চলবে, আবার একটা কনস্ট্যান্ট হাইট মেনটেন করবে। হুম, একটা গ্রাউন্ড থেকে যদি কখনো অনেক উপর উঠে যায় তাহলে তো কি হবে, ওই ফটোতে অনেক বড় এরিয়া চলে আসবে, আবার যখন প্লেনটা এরিয়ার অনেক কাছে চলে আসবে নিচে নেমে যাবে, তখন যদি ছবি তুলে ছবিতে কম এরিয়া আসবে, তাই না? জি স্যার। হ্যাঁ, তো একই হাইটে থাকতে হবে, একই স্পিডে থাকতে হবে। ইন এ গিভেন ডিরেকশন টু অ্যাভয়েড ড্রিফটিং অ্যান্ড ক্র্যাবিং, এই টার্মটা আমি তোমাকে একটু পরে বোঝাচ্ছি, ড্রিফটিং অ্যান্ড ক্র্যাবিং। হ্যাঁ, এটা একটু মাথায় রাখো, ড্রিফটিং অ্যান্ড ক্র্যাবিংটা কি জিনিস আমি এসে বুঝাই দিব। হ্যাঁ, আচ্ছা, এগুলো একটু বুঝি, ড্রিফটিং অ্যান্ড ক্র্যাবিং। তারপর তোমার ফটোগুলো কিরকম হইতে পারে, ভার্টিক্যাল হইতে পারে, অবলিক হইতে পারে। এই দুইটা জিনিস কি জিনিস আসলে এটা একটু দেখি। ধরো একটা প্লেনটা কোথায় রাখবো, এটা একটা প্লেন ধরি, ঠিক আছে? ধরো এই জিনিসটা একটা প্লেন, হিসাব করে নাও, প্লেন থাকতে পারি না। এটা প্লেন। তো আমার যদি ক্যামেরাটা সোজাসুজি এখানে এভাবে লাগানো থাকে, তাহলে ক্যামেরাটা প্লেনের সাথে, ধরো এটা ক্যামেরা, এটা ক্যামেরা প্লেনের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে? 30, 45. ক্যামেরা 90 ডিগ্রি, প্লেনের সাথে কত ডিগ্রি, এটা 90 ডিগ্রি ক্রিয়েট করছে কোন, তাই না? 90 ডিগ্রি। আবার যদি আমি সেম আর একটা প্লেন আঁকি, এটা একটা প্লেন ধরো, একটা এখানে এই প্লেনের সাথে যদি আমি ক্যামেরাটা ওই রকম না করে একটু বাঁকা করে রাখি, ঠিক আছে, এটা হচ্ছে আমার ক্যামেরা, তাহলে এটা কত ডিগ্রি? ধরো 90 থেকে তো অবশ্যই কম হবে, তাই না? Yes, এটা sir. কত, 30 ডিগ্রি ধরি। হ্যাঁ, যদি আমি, তাহলে আমরা এটাকে বলবো হচ্ছে ভার্টিক্যাল, এটাকে বলবো হচ্ছে অবলিক। অবলিক কি আর ভার্টিক্যাল কি বুঝছো? ক্যামেরা যদি আমি সোজাসুজি ধরি সেটা হচ্ছে এটা, এটা সেটা হচ্ছে ভার্টিক্যাল। আর যদি আমি ক্যামেরা সোজাসুজি না ধরি একটু 30 ডিগ্রিতে ধরি, এটা হচ্ছে এটা, সেটা হচ্ছে অবলিক। ঠিক আছে, নিচেরটা হচ্ছে অবলিক। আশা করি বুঝতে পারছো, এটা একটা ছবি দেখলে বুঝে যাওয়া। ছবিটা আমি একটু দেখাই এখানে আসতে, একটা ভার্টিক্যাল ফটো আর অবলিক ফটোর মধ্যে পার্থক্য কি বুঝতেছো এখন ছবিটা দেখে? Yes, sir. ভার্টিক্যাল ফটো মানে একদম সেন্ট্রালি উপর থেকে তুলছি, আর যদি আমি একটু ক্যামেরাটা বাঁকায় তুলি ছবিটা একটু এরকম উঠবে না? Yes, sir. 3D dimension কাছাকাছি. হ্যাঁ, কাছাকাছি 3D র মতো উঠবে। তাহলে দুই রকম ফটো, একটা ভার্টিক্যাল ফটো, একটা অবলিক ফটো। আচ্ছা, তাহলে ফটোর সাইজ কিরকম হইতে পারে? অনেক সাইজের হইতে পারে। অনেক সময় হয় 4.5 ইঞ্চ টু 4.5 ইঞ্চ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 7 ইঞ্চ ইন্টু 7 ইঞ্চ, 7 ইন্টু 9, 9 ইন্টু 9, অনেক সাইজের, অনেক টাইপেরই হইতে পারে। এখন আসতেছে হচ্ছে ফিডুশিয়াল মার্কস, লাইনস এন্ড কোঅর্ডিনেটস। এগুলো আমি একটু পরে ব্যাখ্যা করতেছি, ড্রিফটিং এন্ড ক্র্যাবিং এর মতো। তাহলে আমরা দুইটা টার্ম পরে ব্যাখ্যা করবো, একটা হচ্ছে ড্রিফটিং এন্ড ক্র্যাবিং আর একটা হচ্ছে ফিডুশিয়াল মার্কস। তারপর আসতেছে হচ্ছে গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্টস। গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্টসটা আসলে কি? গ্রাউন্ড কন্ট্রোলটা সেটা হচ্ছে আমরা যখন লেভেলিং করছিলাম, লেভেলিং এ আমাদেরকে একটা জিনিস দিয়ে দিত না, যেটা হচ্ছে বেঞ্চমার্ক, ঠিক না? বেঞ্চমার্ক একটা জিনিস দিয়ে দিত, যেটা সাপেক্ষে আমি অন্যগুলা রিডিউস লেভেল বের করতাম, ঠিক না? এখানে গ্রাউন্ড কন্ট্রোলটাও এরকম। গ্রাউন্ড কন্ট্রোল মানে গ্রাউন্ডে কিছু পয়েন্ট, যে পয়েন্টের সাপেক্ষে আমি বলতে পারবো যে ধরো আমি একটা পুরো ম্যাপ ক্রিয়েট করলাম, এত বড় একটা ম্যাপ ক্রিয়েট করলাম, ম্যাপ ক্রিয়েটে কিছু, ধরো এখানে একটা গ্রাউন্ড পয়েন্ট আছে, এখানে একটা গ্রাউন্ড পয়েন্ট আছে, তখন আমি বলতে পারবো যে আমার এই এক্স বস্তুটা গ্রাউন্ড পয়েন্ট থেকে ওয়াই মিটার দূরে অবস্থিত। কথা বুঝতে পারছো গ্রাউন্ড পয়েন্টটা কি জিনিস? গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট এটা হচ্ছে গ্রাউন্ডে কিছু কন্ট্রোল পয়েন্ট থাকবে যেটা সাপেক্ষে আমি অন্যগুলোর ডিস্টেন্স মেজার করতে পারবো। আচ্ছা, তারপর হচ্ছে
Drifting and crabbing, photographic clearing, maintaining uniform scale. What's the same slide? Same slide আবার চলে আসছে। আচ্ছা, স্কেল অফ দ্য ফটোগ্রাফ। এখন থেকে একটু সূত্র আসবে, এই পুরো চ্যাপ্টারের সূত্র একটাই, ঠিক আছে? এই সূত্র একটা দিয়ে আমরা পুরো চ্যাপ্টারটা করে ফেলবো। এখন স্কেল অফ দ্য ফটোগ্রাফ কি জিনিস? এখন স্বাভাবিকভাবে তুমি যদি চিন্তা করো যে একটা গ্রাউন্ড যত বড়, আমি তো ওটাকে একটা ফটোগ্রাফে খুব ছোট করে নিয়ে আসতে পারি না চাইলে। ধরো Yes, আমার sir. ফটোতে যেটা 1 ইঞ্চি, হ্যাঁ, হইতে পারে না গ্রাউন্ডে ওটা 1600 ইঞ্চি। ইজ ইট পসিবল? ঠিক না? হ্যাঁ স্যার। গ্রাউন্ডে 1600 ইঞ্চি, ওটাকে আমি ছবি তুলছে, ছবি তো এটা দেখতে লাগতেছে হচ্ছে 1 ইঞ্চি, তাই না? এরকমই তো হয়। আবার ম্যাপও সেম, ধরো আমি গ্রাউন্ডের জিনিসকে ম্যাপে নিয়ে আসলে অনেক ছোট হয়ে চলে আসে, তাই না? ফটোতে নিয়ে আসো বা ম্যাপে নিয়ে আসো, যেটাতেই করো। তাহলে কি বলতেছে? রেশিও বিটুইন এ ডিস্টেন্স অন ফটোগ্রাফ টু দ্য অরিজিনাল ডিস্টেন্স অন গ্রাউন্ড, মানে ফটোগ্রাফের যে ডিস্টেন্স আর গ্রাউন্ডের ডিস্টেন্সের রেশিওটাই হচ্ছে আমার স্কেল। ইট মে বি এক্সপ্রেসড অ্যাজ এ ফ্র্যাকশন। আচ্ছা, সেমিনে দ্যাট ইজ 1 ইঞ্চি ম্যাপ ইজ ইকুয়াল টু 16 ইঞ্চি অন দ্য গ্রাউন্ড। এটাই বলছে, দেখো 1 ইঞ্চি অন দ্য ম্যাপ ইজ ইকুয়াল টু 16 ইঞ্চি অন দ্য গ্রাউন্ড। ধরো আমার একটা জিনিস, ওই যেটা বললাম যে আমার ফটোতে যেটা 1 ইঞ্চি হইতে পারে, ওটা আমার ইয়েতে কিসে গ্রাউন্ডে 1600 ইঞ্চি। এটা স্কেলিং করা আর কি, কারণ আমি তো আর ফটোতে 1600 ইঞ্চি আনতে পারবো না, তাই তো ফটোটা অনেক বড় হয়ে যাবে। এখন এই যে রেশিওটা, এটা সবসময় মেনটেন করতে হবে কিরকম? সেম ইউনিট। মানে এখন আমি লিখছি না 1 আর 1600, মানে 1/1600, এটা দুইটাই ইঞ্চিতে। তুমি যদি একটা ইঞ্চিতে রাখো, একটা ফিটে রাখো, তাহলে স্কেলিংটা হবে না, বা 16,1600 যেটাই বলো, সমস্যা নেই। তাহলে তুমি যদি দুইটা 2 ইউনিটে রাখো, তাহলে হবে না, একই ইউনিটে রাখতে হবে। হয় ফিটে রাখো অথবা ইঞ্চিতে রাখো, তোমার যেটা ইচ্ছা, সমস্যা নেই। মানে এই রেশিওকে অনেক সময় কিসের রেশিওতে প্রকাশ করা হয়? সেটা হচ্ছে স্মল এফ ডিভাইড বাই এইচ। কি এটা? আচ্ছা, এখানে লিখি। এই রেশিওকে অনেক সময় প্রকাশ করা হয় হচ্ছে স্মল এফ বাই এইচ। এখানে এফটা কি জিনিস? এফটা হচ্ছে আমার ক্যামেরা যে ইউজ করব, ওই ক্যামেরার ফোকাল লেন্থ, আর এইচটা হচ্ছে আমার মানে প্লেনের হাইট। আমার গ্রাউন্ড থেকে প্লেন কি পরিমাণ হাইটে অবস্থিত, সেটা হচ্ছে প্লেনের হাইট। বুঝতে পারছো? সূত্র এটাই, যে আমার স্কেল ইকুয়ালস টু স্মল এফ ডিভাইড বাই এইচ, ফোকাল লেন্থ আর ডিভাইড বাই প্লেন হাইট। আশা করি বুঝতে পারছো। হ্যালো? ইয়েস স্যার, বুঝছি। সূত্র একটাই, ফোকাল লেন্থ আর প্লেন হাইটের যে রেশিওটা, সেটাই হচ্ছে আমার কি স্কেলটা। আচ্ছা, এখন কিছু দুইটা টার্ম আমি ফেলে আসছিলাম, একটা ছিল হচ্ছে ডিফটিং এন্ড ক্র্যাবিং, আর একটা ছিল ফিডুশিয়াল মার্কস। ওগুলো একটু করবো, ম্যাথ আসতেছি একটু পরে। আচ্ছা, এখানে দেখো আমার প্লেনের লাইন অফ অ্যাকশন হওয়ার কথা হচ্ছে এটা, ঠিক স্ট্রেট প্লেন চলবে, এটাই তো হওয়ার কথা। একটার পর একটা ছবি তুলবে, সেখানে ওভারল্যাপিং হবে, পরে ওভারল্যাপিং গুলো আমরা বাদ দিয়ে আমরা একটা পুরো কম্পোজিট পিকচার তৈরি করব গ্রাউন্ডে। কিন্তু সবসময় এরকম হয় না, মাঝে মাঝে কি হয়, অতিরিক্ত বাতাস যখন চলে, তখন প্লেন এই যে উপরের ছবিটার মতো ক্রিয়েট করতে পারে না, ওই যে লাইন অফ অ্যাকশন মেনটেন করতে পারে না। তখন দেখো প্লেনটা তার লাইন থেকে সরে যাচ্ছে, দেখছো? অতিরিক্ত যখন উইন্ড থাকবে, বাতাস যখন অতিরিক্ত পরিমাণ বেশি থাকবে, তখন প্লেন তার লাইন অফ অ্যাকশন মেনটেন করতে পারে না, তখন দেখছে জায়গা থেকে সরে যাচ্ছে। সে যখন জায়গা থেকে সরবে, দেখো ফটোগুলোও কিন্তু সরে যাচ্ছে, দেখতেছো? উপরের দিকে উঠে যাচ্ছে। এটাকে বলা হচ্ছে ড্রিফটিং। মানে প্লেন যখন লাইন অফ অ্যাকশন থেকে সরে যায়, তখন ফটোগুলো একটার সাথে একটা পাশাপাশি মেনটেন করতে পারে না, তখন হয়ে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে ড্রিফটিং। আরেকটা হচ্ছে ক্র্যাবিং বা ক্র্যাশিং, দুটাই বলা হয়। সেটা কখন হয়? সেটা হচ্ছে ধরো আমার প্লেন তার লাইন অফ অ্যাকশন বরাবর চলতেছে, কোনো সমস্যা নেই, কিন্তু আমি যে ক্যামেরাটা সেট করছি নিচে, সেই ক্যামেরাটাতে কোনো ডিফেক্ট ছিল। ডিফেক্ট থাকার কারণে সে বেঁকে গেছে। বেঁকে যাওয়ার কারণে কি হচ্ছে, আমার ফটো সব বাঁকা চলে আসছে, দেখছো? ফটো
বাঁকা চলে আসছে, এটাই হচ্ছে আমার ট্রেসিং বা ক্র্যাবিং, দুইটাই বলা হয়। একটা হচ্ছে ড্রিফটিং, যেটা হয় হচ্ছে প্লেন যখন লাইন অফ অ্যাকশন থেকে সরে যায়, আর একটা হচ্ছে ক্রেসিং, যখন হচ্ছে আমার ওই যে ওই ক্যামেরাতে কোনো ডিফেক্ট থাকে। আচ্ছা, এখানে গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্টস, গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট তোমাকে একটু আগেই বললাম, ফিডুশিয়াল পয়েন্টসটা বলিনি। এখানে দেখো গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্টসটাকে কি বলা হয়েছে। In order to produce an accurate map from aerial photographs, ground control is very essential. It consists in locating the positions of number of points over the area to be surveyed and determining their levels. মানে হচ্ছে সোজা কথা, আমি একটা ছবি তোলার পর এই দেখো এটা হচ্ছে আমার একটা গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট, এই গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট হচ্ছে এটা, যেগুলো হচ্ছে একটা ত্রিভুজাকার শেপ দিয়ে বোঝানো হয়। এই তো দিস কন্ট্রোল পয়েন্টস আর লোকেটেড বাই ট্রায়াঙ্গুলেশন, ট্রায়াঙ্গুলার দিয়ে বোঝানো হয়। আচ্ছা, তারপরে আস্তে আস্তে হচ্ছে ফিডুশিয়াল মার্কস। ফিডুশিয়াল মার্কস কি জিনিস? এই এই যে গোলা গোলা লাইনগুলো দেখতেছো, এগুলো হচ্ছে ফিডুশিয়াল মার্কস। ফিডুশিয়াল মার্কস কেন লাগবে? ফিডুশিয়াল মার্কস সাধারণত আমরা অরিজিন বুঝাইতে ইউজ করি। ধরো আমি এই একটা পয়েন্ট, একটা পয়েন্ট যখন আমি বলবো এই পয়েন্টটা কোথায় আছে, তখন আমি এটাকে যদি অরিজিন ধরি, বলবো অরিজিন থেকে এত এক্স ওয়াই ডিরেকশনে এই পজিশনটা আছে। ফিডুশিয়াল মার্কস সেই জন্য ইউজ করে। আর এই যে ডটেড লাইনগুলো দেখতেছো, যেটা দুইটা ফিডুশিয়াল পয়েন্টকে জয়েন করছে, সেটা হচ্ছে ফিডুশিয়াল লাইন। এই ডটেড লাইনগুলো, এগুলো হচ্ছে সব ফিডুশিয়াল লাইন। আশা করি বুঝতে পারতেছো। ফিডুশিয়াল পয়েন্ট, ফিডুশিয়াল লাইন, আর হচ্ছে গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্টস। ট্রায়াঙ্গুলার এগুলো হচ্ছে গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্টস, এগুলো হচ্ছে ফিডুশিয়াল পয়েন্টস, আর এই ডটেড লাইন এগুলো হচ্ছে ফিডুশিয়াল লাইনস। তোমাদের এগুলো আমি কভার করলাম। তারপর আসতেছে হচ্ছে ম্যাথ। আমাদের একটাই ম্যাথ আছে, এই ম্যাথটা এখন পড়বো, ম্যাথ শেষ হলে এই ক্লাস শেষ। তাহলে হচ্ছে এখন সাইদুল, জি স্যার। নাও স্ক্রিনশট এখন। আসলে আমিও নিচ্ছি স্ক্রিনশট, তাহলে সাইদুল নিচে নাকি নেয় নাই বোঝা যাবে। সিআর কি আসছে? সিআর তো ক্লাসে জয়েন করে নিচ্ছে। এখন দেখতেছো সবাই স্ক্রিন? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। এখন তোমাদেরকে বলি, আমাদের কাজ হচ্ছে মেইনলি তিন জায়গায়। একটা হচ্ছে ম্যাথ শুরু করার আগে বলতেছি যাতে ম্যাথে কনফিউশন না হয়। একটা হচ্ছে তো আমার গ্রাউন্ড আছেই, যে গ্রাউন্ডকে আমি সার্ভে করব, হ্যাঁ, সেখান থেকে আমি স্কেলিং করে কি তুলি, ফটো তুলি, হ্যাঁ। তাহলে সেকেন্ড জিনিসটা হলো ফটো। তারপর ওই ফটোর থেকে আমরা কি করি, ম্যাপ ক্রিয়েট করি। আর থার্ড জিনিসটা হলো তাহলে ম্যাপ। তিনটা জিনিস, একটা গ্রাউন্ড, তারপর আস্তে আস্তে ফটো, তারপর আস্তে আস্তে ম্যাপ। এখানে আমরা কি করি, স্কেলিং করি। স্কেলিংটা কিভাবে করি? ধরো গ্রাউন্ডে একটা 1 কিলোমিটারের জায়গা, আমি ফটোতে ওটা কত নিয়ে আসছি, 1 মিটারে নিয়ে আসছি। তারপর ম্যাপ হচ্ছে আমার উপর নির্ভর করে, আমি ম্যাপটা বড় করে ক্রিয়েট করবো না ছোট করে করবো, ওইরকম করে আমি স্কেলিং করবো। এটা একটু ক্লিয়ার আছে? জি স্যার। আচ্ছা, প্রশ্নটা আরেকবার বলুন তো স্যার। স্যার আরেকবার বললে ভালো হতো স্যার। আরেকবার বলি। সেটা হচ্ছে আমার জিনিস জায়গা মেইনলি তিনটা। একটা হচ্ছে আমার গ্রাউন্ড, একটা হচ্ছে ফটো, আর একটা হচ্ছে ম্যাপ। আমি গ্রাউন্ড থেকে ফটো তুলবো, ওই ফটোর থেকে দেখে দেখে আমি ম্যাপ ক্রিয়েট করব, ঠিক আছে? এখন এই তিনটা জায়গায় আমার করতে হয় হচ্ছে স্কেলিং। ধরো একটা গ্রাউন্ডে একটা আমার দূরত্ব আছে হচ্ছে 1 কিলোমিটার, আমি যখন ফটো তুলবো ওই ফটো তো আর ওইটা 1 কিলোমিটার আসবে না, ফটো তো খুব ছোট হাতের সাইজে, তো ফটো তো এটা 1 ইঞ্চি চলে আসবে, ঠিক আছে না, ওই 1 কিলোমিটারটা। তারপরে হচ্ছে সেই ফটোর থেকে আমরা ম্যাপ ক্রিয়েট করব, সব ফটো জোড়া লাগাই আমরা কি করব, ম্যাপ ক্রিয়েট করব। ওই ম্যাপটা এখন আমার উপর নির্ভর করে, আমি কি ওটা বড় আকারে ম্যাপ ক্রিয়েট করব, একটা রুমের সমান ম্যাপ, যেগুলো অনেক সময় আর্মিরা ওই মাঝখানে একটা টেবিল দিয়ে বিশাল ম্যাপ বসায়, অনেক কিছু ওরা ডিসকাস করে মিটিং করে, তখন বড় ম্যাপ লাগে। আবার আমাদের হাতে গুগল ম্যাপ আসলে ওটা অনেক ছোট হয়ে যায়, তাই না? গুগল ম্যাপ আমরা জুম করলে বড় লাগে, জুম আউট করলে ছোট লাগে। তো ম্যাপের স্কেলিংটা আমাদের উপর নির্ভর করে, আমরা কি বড় করে করবো না ছোট করে করবো, ঠিক আছে? স্যার ওই রেশিওটা স্যার সেম থাকবে না স্যার? ক্যামেরার ইয়ার মধ্যে স্যার একটা রেশিও বলছিলেন যে 1 ওটা হচ্ছে হ্যাঁ, ওটা হচ্ছে ফটোর ক্ষেত্রে। এই দেখো, ওটা হচ্ছে এটা f/h এর যে রেশিওটা, ওইটা আমার স্কেলিং এর সাথে মিলবে। স্কেলিংটা ধরো 1/1600। 1/1600 মানে কি? 1/16 মানে হচ্ছে এটা হচ্ছে ফটোতে 1 ইঞ্চি,
আমার গ্রাউন্ডে 16,000 ষোলো ইঞ্চি 16,000 ঠিক আছে, স্কেলিংটা এভাবে বোঝানো। তো এই রেশিওটা কিসের সমান? আমার ফোকাল লেন্থ আর এইচটা কি? এইচটা হচ্ছে আমার এয়ারক্রাফটের হাইট। এয়ারক্রাফট মানে প্লেন, এয়ারক্রাফটের হাইটের মানে রেশিও সমান, এটাই, আর কিছু না। এখন এটা আমার 1/f/h তো ঠিক থাকবে, বাট 1/16,000 জায়গায় আমাকে 1/32,000 দিতে পারে, 21,000 দিতে পারে, স্যার যা ইচ্ছা দিতে রেশিওটা পারে। স্যার বলা থাকবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলে দেবে তোমাকে, রেশিও বলে দিবে, অথবা তোমাকে এটা বলে দিবে, f/h বলে দিবে, তাহলে তো তুমি বের করে ফেলতে পারবে, তাই না? f বলে দিলে আর h বলে দিলে রেশিও পারবে না, জি স্যার। ভাগ করলেই তো আমার স্কেলিংটা চলে আসতেছে। অঙ্কেও ওটা করছে, দেখি আমরা, দেখো পড়ি। ফর এ ফ্লাইট প্ল্যানিং মিশন, f equals to 6 inch, h equals to 1600 feet, width of a area, একটা এরিয়ার কত দিয়ে দিছে 30 মাইল, লেন্থ অফ এ ফ্লাইট লাইন 60 মাইল, তারপর আসতেছে হচ্ছে প্লেট সাইজ 7 ইঞ্চি ইঞ্চু 9 ইঞ্চি, লঙ্গিচুডাল ওভারল্যাপ, ল্যাটারাল ওভারল্যাপ, ম্যাপ স্কেল দিয়ে দিছে। আচ্ছা, এবার বুঝাই, প্রশ্নটা বুঝাই। এখন দুইটা টার্ম দেখছো, লঙ্গিচুডাল ওভারল্যাপ আর ল্যাটারাল ওভারল্যাপ, এই দুইটা জিনিস কি জিনিস? আচ্ছা, আমি একটু স্প্লিট স্ক্রিন করতে পারি, স্প্লিট ভিউ। এই আমার স্ক্রিনটা কি বেশি ইয়া দেখাচ্ছে, ছোট দেখাচ্ছে, নাকি তোমাদের জন্য ঠিক আছে? স্যার ঠিক আছে স্যার। ঠিক আছে ঠিক আছে না? আমি বুঝতে তাহলে এখানে বুঝাই লঙ্গিচুডাল ওভারল্যাপ কি জিনিস আর ল্যাটারাল ওভারল্যাপ কি জিনিস। এটা সাদা কেন দিলাম? সাদা 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 কোথায়? কি রে, সাদা কেন হয়? আচ্ছা, সাদা। সেটা হচ্ছে, ধরো একটা বড় এরিয়া, এটা আমার এরিয়া, আমি যখন ছবি তুলবো, বলছিলাম না ওভারল্যাপ হবে, এটা একটা ছবি, তার পাশে এটা আরেকটা ছবি, ঠিক আছে? তাহলে এই পোর্শনটা আমার কি ওভারল্যাপ না? একটার উপর একটা উঠে গেছে না ছবি? সেম এখানে একটা ছবি, তার উপর দিয়ে এখানে আরো একটা ছবি, তাহলে এটাও কি আমার ওভারল্যাপ, ঠিক আছে? ইয়েস স্যার এগুলো এগুলো ওভারল্যাপ। তো এটা এক ধরনের ওভারল্যাপ, আবার আরেক ধরনের ওভারল্যাপ কি হতে পারে? ধরো এটা একটা ছবি, আরেকটা ছবি এখানে নিচে, তখন এটা একটা ওভারল্যাপ না? তাহলে এগুলোকে জি যদি স্যার। আমি তোমাকে একসাথে বুঝাই, একসাথে বুঝালে আসবে হচ্ছে জিনিসটা, ধরো তাহলে এখানে একটা পোর্শন, এটা থাকবে একটা ওভারল্যাপ, এখানে একটা পোর্শন, সেটা থাকবে আমার ওভারল্যাপ। এই যে আমি ডোরা কাটা দিচ্ছি, এগুলো হচ্ছে আমার ওভারল্যাপ বোঝাচ্ছে আর কি, এগুলো হচ্ছে ওভারল্যাপ। তারপর আবার এদিকেও একটা ওভারল্যাপ হবে, এদিকেও একটা ওভারল্যাপ হবে, এটাও একটা ওভারল্যাপ, এরকমও ওভারল্যাপ হবে, প্রতিটা ছবিতেই সেম কাণ্ড ঘটবে। তো এই যে ওভারল্যাপ, এটাকে বলা হচ্ছে লঙ্গিচুডিনাল ওভারল্যাপ, লঙ্গিচুডিনাল ওভারল্যাপ। হ্যাঁ, আর এই ওভারল্যাপ যেটা, যেটা হচ্ছে চ্যাপ্টার শোয়ানো, সেটাকে বলবো হচ্ছে ল্যাটারাল ওভারল্যাপ। বুঝছো লঙ্গিচুডিনাল ওভারল্যাপ কি জিনিস, ল্যাটারাল ওভারল্যাপ কি জিনিস? ইয়েস স্যার হ্যাঁ, এখন এই ওভারল্যাপের কারণে তুমি দেখো একটা ছবি যেখানে হওয়ার কথা ছিল হচ্ছে, একটা ছবি যেখানে হওয়ার কথা ছিল হচ্ছে এত বড়, সেটা ওভারল্যাপ পোর্শন বাদ দিলে কতটুকু হয়ে যাবে? এতটুকু হয়ে যাবে না ছোট? ওভারল্যাপ পোর্শনটা যদি আমি বাদ দিই, ইয়েস স্যার হ্যাঁ, তাহলে ওভারল্যাপ পোর্শনটা বাদ দিলে ফটোটা ছোট হয়ে যাবে, এটাই। আচ্ছা, স্যার তারপর তাহলে প্রশ্ন। ওখানে তো ইমেজটা মিসিং হবে না না, মিসিং হবে না। ওভারল্যাপ মানে কি? এই জায়গাটা আমার কয়বার আছে? দুইবার আছে। এই ছবি তো একবার উঠছে, পরের ছবি তো আরেকবার উঠছে, ঠিক না? তো ইয়েস আমি স্যার জিনিসটাকে একবার বাদ দিব, শুধু দুইবার তো আর বাদ দিব না, কেমন? একবার বাদ দিয়েও তো আরেকবার থাকতেছে জিনিসটা, মানে যেটা ডাবল হয়ে গেছে আমি ওটাকে সিঙ্গেল করে দিচ্ছি ওভারল্যাপটা বাদ দিয়ে, বুঝতে বুঝতেছো? ইয়েস স্যার হ্যাঁ। আচ্ছা, এবার প্রশ্ন পড়ি। তাহলে এখানে একটু গুছাই নি, তাহলে বোঝাতে সোজা করে। হুম, হুম, হুম।
এখানে কি ছিল? মোবাইল আচ্ছা, তারপর প্রশ্ন কি বলছে যে উইডথ অফ এরিয়া 30 মাইল, মানে এটা কতটুকু? এটা হচ্ছে আমার 30, না উইডথ বলছে, সরি সরি সরি, এটা উইডথ হচ্ছে আমার এটা, এটা হচ্ছে আমার 30 মাইল। তারপর বলছে হচ্ছে লেন্থ, লেন্থ হচ্ছে আমার 60 মাইল, তাহলে এটা হচ্ছে আমার 60 মাইল। প্রশ্ন যেটা বলতেছে আর কি 60 মাইল 30 মাইল। তারপর হচ্ছে প্লেট সাইজ 7 ইঞ্চি ইন্টু 9 ইঞ্চি। প্লেট সাইজ মানে হচ্ছে একটা ফটোর সাইজ, একটা ফটোর সাইজ হচ্ছে কত করে? 7 ইঞ্চি ইন্টু 9 ইঞ্চি করে। তাহলে আমার উইডথ হচ্ছে 7 আর লেন্থ হচ্ছে 9। তাহলে ধরো যদি আমি ফটোতে বুঝাই, এটা হচ্ছে আমার 9, এটা হচ্ছে আমার 7। ওকে, লঙ্গিটিউডিনাল ওভারল্যাপ তো বলে দিয়েছে 60, ল্যাটারাল ওভারল্যাপ 25। ম্যাপ স্কেল, ম্যাপ স্কেল মানে আমি ম্যাপে কনভার্ট করতে যে স্কেলটা ইউজ করব সেটাই হচ্ছে ম্যাপ স্কেল, আর কিছু না। এটা পরে এয়ারক্রাফট স্পিড বুঝলে দিছে। এখন আমার কি কি বের করতে হবে? ডিস্টেন্স বিটুইন ফ্লাইট লাইনস, ডিস্টেন্স বিটুইন প্রিন্টস, নাম্বার অফ ফ্লাইট লাইনস, নাম্বার অফ ফ্লাইট কি নাম্বার অফ প্রিন্টস পার ফ্লাইট লাইন, টোটাল ফ্লাইট ডিস্টেন্স, টাইম রিকোয়ার্ড। কয়েকটা জিনিস আমাকে এখানে বের করতে বলছে। আচ্ছা আসলে বের করি। প্রথম কথা যেটা বলছে ডিস্টেন্স বিটুইন ফ্লাইট লাইনস। ডিস্টেন্স বিটুইন ফ্লাইট লাইনস মানে কি? কেউ বলতে পারবা? ডিস্টেন্স বিটুইন ফ্লাইট লাইনস মানে কি? হ্যালো, কোথায় চলে গেল সবাই? জি স্যার জি আছি স্যার। ডিস্টেন্স বিটুইন ফ্লাইট লাইনস মানে বলছিলাম না, ফ্লাইট যে আমার চলবে এরকম করে করে, একবার এদিকে একবার এদিকে একবার এদিকে, তাই না? এগুলো আমার কি এক একটা হচ্ছে ফ্লাইট লাইন। তাহলে এই দুইটার মাঝের ডিস্টেন্স কোনটা? এই ডিস্টেন্সটা না, দেখো তো, জি এই স্যার ডিস্টেন্সটাই তো। তাহলে এই দুটো ডিস্টেন্স আমি কিভাবে বের করতে পারি? সেটা হচ্ছে এই একটা ফটোর সেন্টার থেকে এই ফটোটার সেন্টারের ডিস্টেন্স বের করলেই তো আমার কাজ শেষ, তাই না? জি স্যার তাহলে এই দুইটা সেন্টারের ডিস্টেন্স কত হওয়ার কথা তোমার মতে? 7 ইঞ্চি হওয়ার কথা না? স্যার 7 ইঞ্চি স্যার, একটা ফটো একটা ফটো 7 ইঞ্চি করে হলে ধরো এটা একটা ফটো, আবার এটা একটা ফটো, তাহলে এটা যদি হয় 7 ইঞ্চি, এটা যদি হয় 7 ইঞ্চি, তাহলে সেন্টার টু সেন্টার ডিস্টেন্সটা কত? 7 ইঞ্চি না? 14 7 কি 14? 7, ঠিক না? কিন্তু এখানে 7 কি হবে? এখানে মাঝখানে একটা কি আছে, এই জিনিসটা কি? স্যার ওভারল্যাপ। ওভারল্যাপ। তাহলে ওভারল্যাপটা আমাকে বাদ দিতে হবে। ওভারল্যাপটা বাদ দিলে তাহলে কত আসে দেখো। ওভারল্যাপটা কোন ওভারল্যাপ? এটা ল্যাটারাল ওভারল্যাপ। ল্যাটারাল ওভারল্যাপটা কত? 25%, ঠিক না? তো 25%টা আমি বাদ দিব। আচ্ছা, কিসে করছে এখানে? হ্যাঁ, ডিস্টেন্স বিটুইন ফ্লাইট লাইনস। ডিস্টেন্স বিটুইন ফ্লাইট লাইনস মানে কি বল? আমি তো তোমাদের খুব ভুল দেখেছি একটা জিনিস, সরি। এটা হচ্ছে উল্টা বলে ফেলছি আর কি। এটা হলো, এটা হচ্ছে 9 ইঞ্চি, এটা হচ্ছে 7 ইঞ্চি। প্রশ্ন বুঝতে ভুলেছি। স্যার এটা ঠিক স্যার আছে? প্রশ্নের মধ্যে ভুল আছে স্যার, প্রশ্নে স্যার উল্টা দেওয়া আছে স্যার। আমি স্যার বলতে হ্যাঁ, চাইছিলাম প্রশ্ন 7 ইঞ্চি 9 আছে স্যার, ওইখানে হ্যাঁ হ্যাঁ, লেন্থটা ইয়া হবে। 9 হবে স্যার। হ্যাঁ, তাহলে আমার এখন এখন ঠিক আছে। এখানে হচ্ছে 7, এটা 9। তাহলে আমি এই দুইটা ডিস্টেন্স, বাম পাশে দেখো, এই দুইটা ডিস্টেন্স কত হবে? 9 মাইনাস ওভারল্যাপ না? 9 মাইনাস ওভারল্যাপ, ঠিক না? তাহলে ওভারল্যাপ যদি 25% বাদ দাও, তাহলে থাকে কত পার্সেন্ট? 25% বাদ দিলে ওইটা স্যার 25%। 25%। জি স্যার। তাহলে 9 ইঞ্চি ইন্টু 75% মানে 6.75 ইঞ্চ। ঠিক আছে, আশা করি বুঝাতে পারছি।
এই দুইটা ডিস্টেন্সের মাঝে যে ওভারল্যাপটা ছিল জাস্ট ওটাই বাদ দিয়ে দিছি। ওভারল্যাপ মানে 25% যে ওভারল্যাপ ওটা বাদ দিয়ে দিলে তো থাকে 75%। তো 9 ইঞ্চির 75% কত? 6.75 ইঞ্চি। ঠিক আছে, 6.75 ইঞ্চি। এখন এগুলো কি সব ফটোগ্রাফের ডিস্টেন্স না? জি স্যার। ফটোগ্রাফের ডিস্টেন্স। তো আমার তো ফটোগ্রাফের ডিস্টেন্স দিয়ে কাম নাই। আমার কিসের ডিস্টেন্স লাগবে? আমার গ্রাউন্ডে এটার ডিস্টেন্স কত সেটা প্রয়োজন, অথবা আমি যদি ম্যাপ ক্রিয়েট করি ম্যাপে সেটা ডিস্টেন্স কত সেটা প্রয়োজন। তো ওগুলো আমি কিভাবে বের করবো? স্কেল করে। স্কেল আমাকে দিয়ে দিছিল। স্কেলটা কত কত? আচ্ছা, এখানে নিচে যাওয়া যাবে। স্কেলটা কত দিয়ে দিছিল দেখো। স্যার একটা স্যার ইঞ্চি দিছে আর একটা ফিটের মধ্যে দিছে। হ্যাঁ, একটা এফ দিছে ডিভাইড বাই এইচ। এফ কত দিছে? 6 ইঞ্চি। এইচ দিছে হচ্ছে 16,000 ফিট। তাহলে আমি কি করতে পারি? স্যার ফিটটাকে স্যার ইঞ্চিতে নিয়ে যেতে হবে না? যে কোনো একটা করতে পারো তুমি। ফিট কি ইঞ্চিতে না ধরে ইঞ্চিকে ফিটে নিতে পারো। ঠিক আছে, আমি যদি উপরে 1 রাখতে চাই তাহলে চলে আসবে হচ্ছে আমার 6/12। ওটা কি ফিটে নিছে না ইঞ্চিতে নিছে? আমি একটু দেখি। স্যার 6 ইঞ্চি ঠিক আছে, ফিটে। ফিটে নিয়ে গেলে স্যার ছোট হবে ফিটে স্যার। ফিটে ফিটে। তাহলে এখানে আমি কি লিখতে পারি? 6/12 ডিভাইড বাই 1600। 16,000। ঠিক না? ফিট, সরি 16,000 ফিট। তাহলে এখানে চলে আসবে হাফ, মানে কত? 1/32,000 ফিট। এটা না? জি স্যার। এটা হয়ে গেছে আমার স্কেল। তাহলে আমি এখন পাইছি কত? বাম সাইডে দেখো 6.75 ইঞ্চি। তাহলে এটা আমার ফটোগ্রাফে কত হবে? এটা হচ্ছে ফটোগ্রাফে। তাহলে গ্রাউন্ডে কত হবে? এটাকে যদি আমি ফিটে নিয়ে যাই 6/75, 6.75 ডিভাইড বাই 12, এটা আসছে হচ্ছে ফিটে ইন্টু 1/32,000 ফিট। তাহলে এটা চলে আসবে আমার কিসে তখন? গ্রাউন্ডে যত আসবে সেটা হচ্ছে কত আসে? 18,000 আসে। 18,000 ফিট অন গ্রাউন্ড। ঠিক আছে, স্কেলিংটা কিভাবে করছে বুঝছো? আরো বুঝতে সমস্যা হলে বলো, আমি এটা নর্মাল ওকে আরেকবার বুঝে দিন। হ্যাঁ, স্কেল এতটুকু পর্যন্ত বুঝছো? স্কেলটা কিভাবে হয়েছে? জি স্যার। হ্যাঁ, এই স্কেলটার মানে কি? স্কেলটার মানে হচ্ছে 1 ফিট যেটা আমার ফটোতে, সেটা আমার গ্রাউন্ডে কত? গ্রাউন্ডে হচ্ছে 32,000 ফিট। ঠিক আছে, 1 ফিট গ্রাউন্ডে মানে 1 ফিট ফটোতে, গ্রাউন্ডে হচ্ছে 32,000 ফিট। তাহলে ফটোতে যদি 6.75 ডিভাইড বাই 12 এত ফিট হয়, তাহলে গ্রাউন্ডে কত হবে? 6.75 ডিভাইড বাই 12 ইন্টু 32,000 হবে না? জি স্যার। হ্যাঁ, এত ফিট অন গ্রাউন্ড কত আসে? 18,000 ফিট অন গ্রাউন্ডে। ঠিক আছে, নর্মাল ঐকিক নিয়মটাই এখানে জাস্ট এক লাইনে করে ফেলছে বাম। এই ফিটকে, এই ইঞ্চিকে ফিটে নিছে আর 32,000 দিয়ে গুণ করছে, গ্রাউন্ডে চলে আসছে। ঠিক আছে, তাহলে এটা আসলো কিসে? এটা আসলো গ্রাউন্ডে। আমি এখন ফটোর স্কেল পাইছি, গ্রাউন্ডের স্কেল পাইছি, কিন্তু ম্যাপেরটা পাইনি। ঠিক না? ম্যাপেরটা আমি কিভাবে করবো? জায়গা 3টা বলছিলাম। ম্যাপেরটা কিভাবে করবো দেখো, একটা ছোট সূত্র আছে, সেটা একটু পড়ি। এটা হচ্ছে ম্যাপ ডিস্টেন্স বাই ফটো ডিস্টেন্স ইকুয়ালস টু ম্যাপ স্কেল বাই ফটো স্কেল। কথা বুঝছো? ম্যাপ ডিস্টেন্স বাই ফটো ডিস্টেন্স ইকুয়ালস টু ম্যাপ স্কেল বাই ফটো স্কেল। এটা আরেকটা সূত্র। তাহলে একটা সূত্র শিখছি হচ্ছে এফ বাই এইচ দিয়ে, যেটা হচ্ছে স্কেলের সূত্র। আর একটা সূত্র শিখলাম হচ্ছে ম্যাপের ডিস্টেন্স বার করতে গেলে কি করতে হবে। তাহলে এখান থেকে দেখো, তাহলে ম্যাপ ডিস্টেন্স কি লিখতে পারি? ম্যাপ ডিস্টেন্স সমান কি? ফটো ডিস্টেন্স ইন্টু এটা না? ফটো ডিস্টেন্সকে ঐকিক নিয়ম করে দিকে নিয়ে গেলে, ঐকিক নিয়ম না, এটা কি বলে, পক্ষান্তর। ম্যাপ ডিস্টেন্স ইকুয়ালস টু, তাহলে কি লিখতে পারি? ফটো ডিস্টেন্স ইন্টু ম্যাপ স্কেল ডিভাইড বাই ফটো ফটো স্কেল। স্কেল। তাহলে ফটো ডিস্টেন্স আমরা কত পাইছিলাম? কত পাইছিলাম? স্যার 18,000। 18,000। ওটা 18,000 পাইছি গ্রাউন্ডে। সরি স্যার। ফটোগ্রাফে পাইছি হচ্ছে 6.75 ইঞ্চ। এটা না? ইঞ্চিতে গেলে, ইঞ্চিতে গেলে এটা। আচ্ছা, তাহলে ইন্টু ম্যাপ স্কেল কত? আমাকে প্রশ্নে দেওয়া আছে, দেখো একটা ম্যাপ স্কেল দেওয়া আছে না, 1/25,000।
জি স্যার। 1/25,000 আর ফটো স্কেল তো জানি 1/32,000। স্যার ঠিক না? ম্যাপ স্কেলটা স্যার এখানে স্যার কোনো একক দেওয়া নাই যে স্যার এটা কি হিসাব করা যাবে স্যার? এটা তুমি চাইলে ফিট ধরো, চাইলে ইঞ্চি ধরো, সমস্যা নেই তো। কেমনে সমস্যা নাই বলি, কারণ উপরে নিচে ইউনিট তো সেম, কাটা চলে যাবে তো। ঠিক না? তুমি এই জায়গায় দেখো, আমার ডান পাশে দেখো, আমি দেখো এখানে কি বসাইছি, ইঞ্চি বসাইছি না? জি স্যার। জি স্যার। কিন্তু এই জিনিসের তো কোনো একক নাই, ঠিক না? এগুলো যদি স্কেল, তাহলে আমার আনসার কিসে বের হবে? স্কেলে ইঞ্চিতে। ইঞ্চিতে বের হবে, ইঞ্চিতে বের হবে। তাহলে এটা আসবে হচ্ছে, গুণ করলে আসবে হচ্ছে 8.64 ইঞ্চ অন ম্যাপ। ঠিক আছে, আশা করি বুঝাতে পারছি। তাহলে আমি তিনটা পেয়ে গেছি। একটা হচ্ছে 6.75 ইঞ্চ, এটা হচ্ছে কিসে? এটা হচ্ছে ফটোতে। ফটোতে 18,000 ফিট, এটা কিসে? গ্রাউন্ডে গ্রাউন্ডে। 8.64 ইঞ্চি, এটা কিসে? ম্যাপ। ম্যাপে। এটা আমি মাত্র কি সলভ করলাম? মাত্র ফার্স্ট যেটা ডিস্টেন্স বিটুইন ফ্লাইট লাইনস, এটা বাইর করলাম দিয়ে। ঠিক আছে, বুঝাতে পারছি ডিস্টেন্স বিটুইন sir. ফ্লাইট লাইনস। তারপরে জিনিসটা হচ্ছে ডিস্টেন্স বিটুইন প্রিন্টস। ডিস্টেন্স বিটুইন প্রিন্টস মানে কি? প্রিন্ট মানে কি? প্রিন্ট মানে হচ্ছে ছবি। ডিস্টেন্স বিটুইন প্রিন্টটা মানে হচ্ছে, আমার ডান পাশেরটা তো ছবি দেখা যাচ্ছে আশা করি, তাই না? ডান পাশেরটা, জি স্যার। এই যে এই সেন্টার, একটা ছবির সেন্টার থেকে আরেকটা ছবির সেন্টার, মানে একটা প্রিন্ট থেকে আরেকটা প্রিন্টের যে ডিস্টেন্সটা, সেটাই হচ্ছে আমার ডিস্টেন্স বিটুইন প্রিন্টস। ওকে, বুঝছো ডিস্টেন্স বিটুইন প্রিন্ট কি জিনিস আর ডিস্টেন্স বিটুইন ফ্লাইট লাইন কি জিনিস? প্রথম যেটা করছি ডিস্টেন্স বিটুইন ফ্লাইট লাইন, সেটা হচ্ছে এই সেন্টার থেকে এই ফটো সেন্টার থেকে এই ফটো সেন্টার, কারণ আমার ফ্লাইট লাইনের ডিস্টেন্স তো এটাই, তাই না? এটা না ফ্লাইট লাইনের ডিস্টেন্স? জি স্যার। হ্যাঁ। আর ডিস্টেন্স বিটুইন প্রিন্টস মানে হচ্ছে পাশাপাশি দুইটা ছবির মাঝে যে ডিস্টেন্স। হ্যাঁ, এখন এই ছবির মাঝে একটা ওভারল্যাপ আছে না, আমার ওভারল্যাপটা বাদ দিতে হবে না? ওভারল্যাপটা কত? ওভারল্যাপটা হচ্ছে লংগিটিউডিনাল ওভারল্যাপটা, যেটা হচ্ছে 60%। তাহলে এটা হচ্ছে এই ডিস্টেন্সটা হচ্ছে 7 ইঞ্চ। এই ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্সটা হচ্ছে 7 ইঞ্চ। এই 7 ইঞ্চ থেকে কত বাদ দিতে হবে আমার? 60% ওভারল্যাপ বাদ দিয়ে দিতে হবে। 60%। ওভারল্যাপ বাদ দেওয়া মানে 7 ইঞ্চের কত পার্সেন্ট থাকে? 40। 40। 7 ইঞ্চের কত পার্সেন্ট থাকে? 40%। এরপরে এরপরে এই কাজগুলো সেম, এতক্ষণ যে কাজগুলো করলাম আবার হুবহু সেম কাজ করবা। কিরকম? তুমি এই 7 ইঞ্চ ইন্টু 40 করে ডিস্টেন্স পাবা, সেটা কিসে পাবা? ফটোতে পাবা, ঠিক না? ফটোর পর ওখান থেকে স্কেলিং করে গ্রাউন্ডেরটা বের করবা, আবার স্কেলিং করে ম্যাপেরটা বের করবা। বুঝতে পারছো জিনিসটা? যেমন দেখো, দেখো এই দেখো, ডিস্টেন্স বিটুইন প্রিন্টস 7 ইন্টু 40%, বুঝছো? অন ফটোগ্রাফ। ঠিক আছে, রেসপন্স করো। ঠিক আছে বললেই আগাবো। হ্যাঁ, এত। তাহলে ওটাকে স্কেলিং করে গ্রাউন্ডে বের করছে, আবার স্কেলিং করে ম্যাপে বের করছে। স্কেলিংটা তো আমি এখানে করে দেখালাম তোমাদেরকে কিভাবে করে, এখানেও দেখানো আছে। সেম পদ্ধতিতেই। হ্যাঁ, সেম, একদম সেম প্রসেসে তুমি আবার এই ডিস্টেন্স বিটুইন কিটা বের করবা, প্রিন্টসটা বের করবা। ওকে, ডিস্টেন্স বিটুইন ফ্লাইট লাইন্স যেরকম বের করছে, ডিস্টেন্স বিটুইন প্রিন্টসটা সেভাবে বের করবা। প্রথমটা ছিল জাস্ট উপরে নিচে ডিস্টেন্স, এটা হচ্ছে পাশাপাশি ডিস্টেন্স। ঠিক আছে, প্রথমটাতে বাদ দিতে হয়েছে হচ্ছে আমার ল্যাটারাল ওভারল্যাপ, এটাতে বাদ দিতে হয়েছে আমার লংগিটিউডিনাল ওভারল্যাপ। পরে স্কেলিংটা সেম। ওকে, আচ্ছা, তাহলে নেক্সট কোয়েশ্চেন আসতেছে হচ্ছে নাম্বার অফ, এগুলো একটু বলছি, বিরক্ত লাগতেছে দেখতে। হ্যাঁ, নেক্সটটা কি? নাম্বার অফ ফ্লাইট লাইন্স। ঠিক আছে, নাম্বার অফ ফ্লাইট লাইন্সটা কি জিনিস? মানে তোমাকে যে এই যে আমি বলতেছিলাম প্লেন চলতেছে, এখানে লাল কালি দিয়ে আমি যেটা দেখাইছিলাম, ঠিক না? প্লেন চলতেছে, প্লেনের যে লাইন, এই যে লাইন আমার কয়টা প্রয়োজন, আমি তো এখানে আন্দাজে আঁকছি, ঠিক না? লাইন আমার কয়টা প্রয়োজন সেটা বুঝতে হবে। ঠিক আছে, লাইন কয়টা প্রয়োজন, তাহলে এখন সেটা কিভাবে বুঝবো আমার কয়টা প্রয়োজন? কিভাবে বোঝা যায়? কারো কোনো আইডিয়া আছে কিভাবে বোঝা যায়? স্যার উইড এরিয়া স্যার বলা আছে স্যার ওইটাকে। হ্যাঁ, উইডথ এরিয়া বলা আছে। আর আমি একটু আগে ফ্লাইট ডিস্টেন্স বের করছি না, এই ফ্লাইট লাইনের ডিস্টেন্স, এই জিনিসটা বের করছি না?
জি স্যার। এটা বের করছি আর পুরো পুরো উইডথটা আমাকে বলা আছে, তাই না? জি স্যার। একটাকে একটা দিয়ে ভাগ করে দিলে তো চলে আসে আমার কয়টা লাইন লাগে, তাই না? জি স্যার। আচ্ছা, তাই তো বুঝতে পারছো, খুবই ভালো। এখন হচ্ছে আমার কিছু ইউনিট কনভার্সন আছে। ইউনিট কনভার্সন কেন আছে? কারণ আমার এখানে উইডথ বলে দেওয়া আছে কিসে, গ্রাউন্ডেরটা মাইলে, ফাইনাল স্যার। মাইলে। আর আমি এখানে যেটা বাইর করছি সেটা কিসে, ইঞ্চি। ইঞ্চে। ম্যাপে আমরা কারো মনে হয় আওয়াজ আসতেছে। আচ্ছা, আমরা ওই এই ডিস্টেন্সটা যেটা বের করছি সেটা হচ্ছে ইঞ্চিতে, ম্যাপের স্কেলে কাজ করবো আর কি। দেখাই আমি কনভার্সন তোরা কিভাবে করছে। এ দেখো 30 মাইলকে কনভার্ট কিভাবে করছে, দেখো এত ইঞ্চিয়ান ম্যাপ। কথা বুঝছো? আমি দেখাই, এখানে আমি ফ্লাইট লাইনের ডিস্টেন্স এটা কত বের করছি, 8.64 8.64 ইঞ্চি অন ম্যাপ, ঠিক আছে? তাহলে এই 30 মাইল যেটা আমার পুরা গ্রাউন্ডের উইডথ দেওয়া আছে, এই 30 মাইলকে যদি আমি ম্যাপে নিতে চাই তাহলে আমি জাস্ট স্কেল কনভার্সন করে কিভাবে নিতে পারি? 8.64 এটাকে স্যার মাইলে। না, 8.64 ইঞ্চিতেই থাক, আমি এই 30 মাইলটাকে ইঞ্চিতে নিয়ে যাই, ঠিক আছে? স্যার তাহলে স্যার এটা বড় হয়ে যাবে না স্যার? আবার 2500 দিয়ে ভাগ করবো না? ম্যাপের স্কেল তো আমাকে দেওয়া আছে, দাঁড়াও আমি তোমাকে দেখাই। ম্যাপের স্কেল যেটা দেওয়া আছে এখানে 1/2500, এটা, হ্যাঁ, এটা আসলে কি? এটা হচ্ছে গ্রাউন্ড আর ম্যাপের যে স্কেলটা, ফটোগ্রাফিক স্কেলটা কি ছিল? গ্রাউন্ড আর ফটোর স্কেল, আর ম্যাপ স্কেল হচ্ছে গ্রাউন্ড আর ম্যাপের স্কেল। ম্যাপের স্কেল। গ্রাউন্ড আর ম্যাপের স্কেল। এটাকে যদি তুমি ফিট ধরো, যেহেতু ওটাও ফিটে ছিল, উপরেরটা আমরা ফিটে করছি, এটাও ফিটে 25,000টা, তাহলে ফিট ধরলে 30, এটা আছে মাইলে, এখানে তোমাকে কনভার্সনটা দেখাই 30 মাইলে। অত আচ্ছা, তোমরা একটা ইজি কাজ করো, তোমরা এত কনভার্সন না করে 30 মাইল সমান কত ফিট একটু বের করো তো। 30 মাইল সমান কত ফিট গুগলে লেখো, তাহলে ওই ইউনিটটা তোমরা একটু মনে রাখতে পারবা। 30 মাইল টু ফিট কত আসে? 158400। টু ফোল্ড করো, 158400 ডিভাইড বাই 25,000। আচ্ছা, ফিটকে তো আবার ইঞ্চিতে নিচে 12 দিয়ে গুণ করে। তাহলে 30 মাইল, বাবা, আস্তে আস্তে কি 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 মাইলকে ইঞ্চিতে নাও, ইঞ্চিতে। মাইলকে যদি ইঞ্চিতে নাও তাহলে আসে কত? তো ডিভাইড বাই 25,000। হ্যাঁ, 30 মাইল সমান কত ইঞ্চি এটা বের করো। 30 মাইল সমান কত ইঞ্চি? 30 মাইল সমান হচ্ছে 1900,800। এটা হচ্ছে ইঞ্চি, ওকে? এই ইঞ্চিকে আমি যখন ম্যাপে নিয়ে যাব তখন জাস্ট 25,000, যেহেতু আমার স্কেল দিয়ে দিছে, 25,000 দিয়ে ইঞ্চিটা চলে আসবে হচ্ছে আমার 76.03 ইঞ্চি অন ম্যাপ। কথা বুঝতে পারছো? আবার একটু আমি বলি, সেটা হচ্ছে আমাকে যে উইডথটা 30 ইঞ্চি দেওয়া আছে, সরি 30 মাইল দেওয়া আছে, ওই 30 মাইলটাকে আমি ইঞ্চিতে নিয়ে যাব প্রথমে, তারপর ওটাকে আমি স্কেল করে ম্যাপে নিয়ে আসবো, এই যে এখানে যেটা করছি। তাহলে তোমরা পরীক্ষার জন্য কি মনে রাখতে পারো, 1 মাইল সমান কত ইঞ্চি, এটা মনে রাখলে তোমাদের জন্য ইজি, তোমার এত ক্যালকুলেশন করা লাগবে না। 1 মাইল সমান কত ইঞ্চি, এটা একটু মনে রাখলেই কাজ শেষ, ঠিক আছে না?
1 মাইল সমান কত ইঞ্চি? স্যার এখানে তো 63,360 দেখাচ্ছে। তাহলে ওইটাই 63360 ইঞ্চি। 1 মাইল সমান এত ইঞ্চি, 30 মাইল সমান 19 একক দশক 70,000 অযুত লক্ষ নিযুত 19,08,000 ইঞ্চি 30 মাইল সমান। তো পরে ওই ইঞ্চিটাকে আমি ভাগ করলে কিসে চলে আসবো? ম্যাপে চলে আসবো 76.03 ইঞ্চি অন ম্যাপ। তারপরে হচ্ছে একটু আগে তোমাদের কে বলছো তো জানি না স্টুডেন্ট, যে পুরো ডিস্টেন্সটা এখন কত পাইলাম আমি? 76 পয়েন্ট সামথিং পাইছি না? 76 পয়েন্ট কত পাইলাম? 76.03 ইঞ্চি, ঠিক আছে না? আর এই ডিস্টেন্সটা পাইছিলাম হচ্ছে নাম্বার অফ ফ্লাইট লাইন্স থেকে, এই ডিস্টেন্সটা পাইছিলাম হচ্ছে 8.64 ইঞ্চি। জাস্ট একটাকে একটা দিয়ে ভাগ করলে আমার কয়টা লাইন দরকার এটা বেড়ে যাবে। ওকে, এই দেখো আমার বাম পাশে দেখো সি নাম্বার দিয়ে করছি। উইডথ অফ ফ্লাইট লাইন 30 মাইল, 30 মাইলকে ম্যাপে কত নিচ্ছে? 76.03 ইঞ্চি অন ম্যাপ। তাহলে নাম্বার অফ ফ্লাইট লাইন্স কত আসতেছে? 8.8 ভাগ করে দিয়ে। তো 8.8 তো নেওয়া যায় না, 9টা ফ্লাইট লাইন আর কি। 8 পয়েন্ট ফ্র্যাকশন তো রাখতে পারবো না, 9টা ফ্লাইট লাইন। বুঝতে পারছেন কয়টা ফ্লাইট লাইন দরকার? আশা করি বুঝতে পারছো ফ্লাইট লাইন কয়টা দরকার। এখানে জাস্ট কনভার্সন, সূত্র কিন্তু বেশি লাগতেছে না কোথাও। সূত্র লাগতেছে শুধু ওই এফ বাই এইচ এর একটা, আরেকটা হচ্ছে ম্যাপ ডিস্টেন্স বাই ম্যাপ ফটো ডিস্টেন্স, ম্যাপ স্কেল বাই ফটো স্কেল, এটা। আচ্ছা, ডি তে কি বলছে প্রশ্ন? ডি তে বলা হচ্ছে নাম্বার অফ প্রিন্টস, নাম্বার অফ প্রিন্টস পার ফ্লাইট লাইন। নাম্বার অফ প্রিন্টস পার ফ্লাইট লাইন মানে কি? এই যে ডান পাশে দেখো একটা ফ্লাইট চলতেছে, এদিকে একটা ফ্লাইট চলতে তার ওখানে কয়টা ফটো তুলতে পারতেছে সেটাই জানতে চাইছে। নাম্বার অফ প্রিন্টস পার ফ্লাইট লাইন, এক লাইনের মধ্যে সে কয়টা ছবি তুলতেছে। তাহলে এটা কিভাবে পাইতে পারি? কি মনে হয় এটা কিভাবে পাইতে পারি? এতক্ষণ যে রেসপন্স করতেছিল সে হইলেও বলো এটা কিভাবে পাইতে পারি? আবার আর কি তোমাদের জন্য, তাহলে ক্লিয়ার হবে। মানে কিছুটা ওভারল্যাপ থাকবে, কিছুটা ওভারল্যাপ থাকবে, ওভারল্যাপ থাকবে, এখানে ওভারল্যাপ থাকবে, ওভারল্যাপ থাকবে, ওভারল্যাপ থাকবে। এই পুরো ডিস্টেন্সটা কত দেওয়া আছে? কেউ বলো কত দেওয়া আছে? 60 মাইলস। আর এখানে একটা প্রিন্ট আর আরেকটা প্রিন্টের দূরত্ব আমরা কত বের করছিলাম? 7 না, কত বের করছি? নাম্বার বিটুইন ডিস্টেন্স বিটুইন প্রিন্টস হচ্ছে এই দেখো 3.58 অন ম্যাপ, মানে ম্যাপে এটা কত? এই ডিস্টেন্সটা হচ্ছে 3.58 ইঞ্চি, ঠিক আছে? তাহলে আগের মতো সেম কাজটা করলে হবে না? চিন্তা করে দেখো তো কি করতে হবে। এই 60 মাইলস, যেটা 60 মাইলসকে আমরা কিসে কনভার্ট করব? ইঞ্চি। ইঞ্চিতে কনভার্ট করব। ইঞ্চিতে করলে কত আসে? 60 মাইলস সমান কত ইঞ্চি আসে? ধরো 60 মাইলস সমান আসে 152.06, 152.06 ইঞ্চ। তাহলে এই ইঞ্চটাকে আমি তারপর কিসে নিব? সরি, এটা ডিরেক্ট ম্যাপে চলে আসে, সরি ম্যাপে, অন ম্যাপে, এত ইঞ্চি অন ম্যাপ। তাহলে তারপর 152.06 ইঞ্চ ডিভাইড বাই আমার এই ডিস্টেন্সটা কত ছিল? 3.58 ইঞ্চি হলে আমার কয়টা লাগে সেটা চলে আসতেছে 42.5 আসে, মানে ইকুইভ্যালেন্ট টু 43। মানে এক লাইনে আমার কতটা ফটো লাগতেছে তাইলে? 43টা। একটা ফ্লাইট লাইনে আসতে আমার এই ফ্লাইট চলতেছে, ফ্লাইটের কয়টা লাইন কয়টা লাগবে? 43টা। বুঝতে পারছো সবাই? গলা ব্যথা করতেছে। 43টা। আচ্ছা, অঙ্কটা খুবই সোজা, একবার নিজের হাতে করবা দেখবা একদম ইজি। আর এই অঙ্কটা যদি করো, আমি এটা হচ্ছে সবচেয়ে বড় ম্যাথ এই টপিকের,
আমি পরীক্ষায় হয় এরকম দিব বা আরো সিম্পল ফর্ম দিব। তো এই ম্যাথটা যখন পারবা তখন এই সিম্পল ফর্মগুলো এমনিই পারবা, ঠিক আছে? আচ্ছা, টোটাল ফ্লাইট ডিস্টেন্স এন্ড টাইম রিকোয়ার্ড, লাস্ট টপিক, লাস্ট পার্ট, টোটাল ফ্লাইট ডিস্টেন্স এন্ড টাইম রিকোয়ার্ড মানে কি, টোটাল কতটুক ডিস্টেন্স সে কভার করছে এবং কত সময় তার লাগছে, ঠিক আছে? তাহলে কতটুক ডিস্টেন্স সে কভার করছে, চলো এটা বাইট করি তোমাদের জন্য। আবার আঁকতেছি কেন, কারণ আছে। আচ্ছা, আমরা ফ্লাইট লাইন কয়টা পাইছিলাম? স্যার 9টা। 9টা। 9টা আঁকি। 1 2 3 4 5 6 7 8 9 হয়েছে 9টা। 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা, আমার বাই করতে বলছে টোটাল ডিস্টেন্স কত লাগবে। তাহলে এক ফ্লাইট লাইনে সে কতটুক ডিস্টেন্স কভার করতেছে তোমার কি মনে হয়? একটা ফ্লাইট লাইনে কত ডিস্টেন্স কভার করতেছে? রেসপন্স করো, এটা কত? তো 60 মাইল। তো এক ফ্লাইট লাইনে তাহলে কত যাচ্ছে সে? 60 মাইল যাচ্ছে না? জি স্যার। 60 মাইল যাচ্ছে। কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা তোমরা কোশ্চেন করা উচিত, বাট কোশ্চেন কেউ করতেছো না। এই যে সে বাঁক নিচ্ছে এখানে, ঠিক না? এখানে স্যার তার কিছু ডিস্টেন্স কভার হচ্ছে না? জি স্যার, এক্সট্রা স্যার, এটা মুভ করার জন্য। হ্যাঁ, এক্সট্রাটা এখন কত? তাহলে এটা আমরা একটু এজিউম করে নিব। হ্যাঁ, আমরা তো জানি না কত, এজিউম করে নিব যে তার কত লাগতেছে এক্সট্রাতে। 3 মাইল, 3 মাইল লাগতেছে এক্সট্রাতে, ঠিক আছে? তাহলে এখন বলো একটা ফ্লাইট লাইনে তার তাহলে টোটাল কত ডিস্টেন্স কভার করতেছে? বলো একটা ফ্লাইট লাইনে, ওয়ান ফ্লাইট লাইনে। স্যার ক্ষেত্রফল সমান হবে দুইটার। আরে বেটা, কি ডিস্টেন্স সমান হচ্ছে 60 মাইল তো আছেই, প্লাস 67 এক্সট্রা কত? 3 মাইল, তাহলে 63 মাইলস না, নাকি না? জি স্যার, ওইটার সাথে এটা কাউন্ট হবে স্যার। প্রতি লাইনের সাথে একটা একটা বাঁক আর কি, এ লাইনের সাথে এ বাঁক, পরের লাইনের সাথে এ বাঁক, তারপরের লাইনের সাথে এ বাঁক, ঠিক আছে না? জি স্যার। এভাবে করে প্রতিটাতে কয়টা লাগতেছে ফ্লাইট লাইনে, কতদূর যাচ্ছে? 63 মাইলস, 63 মাইল যাচ্ছে। তারপরে আবার একটা জিনিস অ্যাজিউম করব কি, সে পুরা সার্ভে করার আগে 2টা ট্রায়াল রান দিবে। হ্যাঁ, মানে 2টা ট্রায়াল ফ্লাইট লাইন দিবে, ঠিক আছে? তাহলে আমার ফ্লাইট লাইন কয়টা ছিল টোটাল? 9টা স্যার। 9টা। তো 2টা ট্রায়াল এক্সট্রা দিলে কয়টা আসবে? 11টা। 11টা। তাহলে আমার 11টা হচ্ছে লাইন আমার টোটাল। সে প্রতি লাইনে কত? স্যার 63 ট্রায়াল মাইল। স্যার, ট্রায়াল গুলোকে স্যার এটার সাথে কাউন্ট হবে? হ্যাঁ, ট্রায়াল অবশ্যই, ওর তেল খরচ হইতেছে না, ঠিক আছে না? প্লেনের আমি সে কত ডিস্টেন্স বের কভার করছে সেটা বের করছে, তো ওটা তো ট্রায়ালও তো সে ডিস্টেন্স কভার করছে, তাই না? তো এখন আমার তাহলে আসবে কিরকম, আমার টোটাল সে কত মাইল কভার করছে তাহলে কি মনে হয়? 63 মাইলস। আর কয়টা লাইন? স্যার 11টা। 63 ইন্টু 11 আসে কত? 693। কাজ শেষ। দেখো, না স্যার। একটা পার্ট শেষ। টোটাল ডিস্টেন্সটা আমি বের করছি, ঠিক না? কত ডিস্টেন্স কভার করছে? 693 মাইল। কিন্তু টাইমটা এখনো বের করি নাই। টাইমটা কিভাবে বের করতে পারি, ঠিক আছে? আমরা একটা জিনিস জানি না, a is equals to vt, পড়ছি এই জিনিস? a is equals to vt পড়ো নাই? জি স্যার। ইন্টারমিডিয়েট এসএসসি। দেখেন এখানে s টা কত, তাহলে t equals to কি, s by v। s কত? s হচ্ছে 693, 693। আর v কত? v দেখো প্রশ্ন দেওয়া আছে, এয়ারক্রাফট স্পিড 200 মাইল পার আওয়ার। তাহলে এখানে আসতেছে হচ্ছে 200 মাইল পার আওয়ার, এখানে হচ্ছে মাইল, ঠিক আছে? তাহলে কত আওয়ার বের হবে না? এখন আওয়ারে বের হয়ে যাবে না? জি স্যার, আবারও বের হবে। আওয়ারে কত বের হবে? দাঁড়াও আমরা দেখি। আওয়ারে বের হচ্ছে 3.46 আওয়ার। এখন এটা আমি সেফ ধরতে পারবো না, কারণ হচ্ছে আরো কিছু আমার প্লাস মাইনাস টাইম আছে। এখন কিরকম টাইম, এগুলো আমি কেন অ্যাজিউম করব, সেটা হচ্ছে ধরো আমি বর্তমান আমার বাসা হচ্ছে
চট্টগ্রাম শহরে, ঠিক আছে, চট্টগ্রাম শহরে, কিন্তু আমার সার্ভে করতে হচ্ছে সিলেটে, ঠিক আছে, আমার সার্ভে করতে হচ্ছে সিলেটে, আমি বসে আছি চট্টগ্রাম শহরে। তো চট্টগ্রাম শহর থেকে প্লেনটা যাবে না সিলেটে, জি যাবে স্যার। তো, তো তার যাইতে আসতে সময় লাগবে না, একবার গিয়ে সার্ভে করবে আবার ফেরত আসবে, ঠিক না, জি স্যার। যাইতে আসতে সময় লাগবে। তো ওই সময়ের জন্য আমাদের এখানে গো এর জন্য 1 আওয়ার সেফটি ধরা হয়, ব্যাকের জন্য 1 আওয়ার সেফটি hour। ধরা হয়। তাহলে টোটাল আরো এক্সট্রা কত আওয়ার আসতেছে তাহলে এখন? 2 hour। 3.46 প্লাস 2, তাহলে কত আসে? 5.46। 5.46 আওয়ার, ঠিক আছে, এটা একটা আসলো। তারপরে অনেক সময় বলে না যে ধরো আমার আসতে 5 ঘন্টা লাগবে, ধরে রাখো 6 ঘন্টার মতো লাগবে প্লাস মাইনাস ফর সেফটি, ঠিক আছে। তো এখানে 10% তুমি 6 ঘন্টা ধরে রাখো, এরকম বলো না, তো সেটাই হচ্ছে 10% কন্টিনজেন্সি। 10% কন্টিনজেন্সি টাইম যখন ধরবো তখন 10% মানে কি 5.46 প্লাস 1.10 না, 10% মানে কেমনে? আচ্ছা 10% মানে হচ্ছে 10 বাই, মানে আচ্ছা বলি এত প্লাস 5.46 ইন্টু 10/100। এবার বুঝছো 10% মানে কত, মানে 10% প্লাস করা মানে, রেসপন্স করো, না বুঝলে বলো, বুঝাচ্ছি। জি স্যার। 10% কন্টিনজেন্সি টাইম মানে হচ্ছে আমার 10% এক্সট্রা টাইম ধরা। আমরা পার্সেন্টেজের ম্যাথ করছো না ছোটবেলায়, যেমন বলে না যে আমার এই 2 ঘন্টা লাগবে, 2 ঘন্টার এক্সট্রা 10% মানে কত, 2 প্লাস 2 এর 10/100, এরকম করতাম না শতকরা অঙ্কে। জি স্যার। 10/100, 10/100 মানে কত, মানে কত 2.10, এটা 2.10, 2 প্লাস 2.10 ওইটাই আর কি। তাহলে 5.46 প্লাস 1.10 কত আসে তাহলে? আসে হচ্ছে 6.01 আওয়ার, এতটুকু পর্যন্ত আসছো। তো আমরা এখন যে আসলে ইয়াটা পড়তেছি, ফটোজিওমেট্রিটা পড়তেছি, সেটা হচ্ছে একটু পুরান্তি আমলের, না বর্তমানে তো আসলে প্লেনই ইউজ করে না, বর্তমানে কি ইউজ করে? 5.46 এটা। না 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 না, এখন আমি এতটুকু আসছি তো, ঠিক আছে, এখন হচ্ছে যেটা বলতেছি সেটা হচ্ছে আমরা তো এখন সার্ভে করতে প্লেন ইউজ করি, সরি আগেকার তো প্লেন ইউজ করতো, কিন্তু বর্তমানে কি তোমার মনে হয় প্লেন ইউজ করে? না স্যার, ড্রোন। ড্রোন ইউজ করে। তো ড্রোনে কি রিল পরিবর্তন বা ফিল্ম লাগানোর পরিবর্তনের কোনো কাজ আছে নাকি? আনলিমিটেড স্টোরেজ আছে বা 1 টেরাবাইট 2 টেরাবাইট এরকম অনেক স্টোরেজ আছে, তাই না? অনেক স্টোরেজ আছে। হ্যাঁ, কিন্তু আগে হচ্ছে ওই রিল পরিবর্তন করতে হতো। তো রিল পরিবর্তন করার জন্য সেফটি হিসাবে ওরা আরো 0.25 আওয়ার হাতে রাখতো। 0.25 আওয়ার রাখতো কিসের জন্য? ওই যে এই কি বলে ম্যাগাজিন আর কি, ম্যাগাজিন পরিবর্তনের জন্য, ম্যাগাজিন চেঞ্জের জন্য এক্সট্রা 25 আওয়ার। তাহলে আমার আসতেছে কত এখন? 6.01 প্লাস 0.25 আওয়ার, তাহলে কত আসে? 6.26 মনে হয়। স্যার এটা 6.26 10% মধ্যে কাউন্ট হবে না স্যার? না 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 না, এটা আলাদা টাইম। 10% রাখছে হচ্ছে অ্যাক্সিডেন্টের জন্য, মানে ধরো কোনো কারণে আমার সময় নষ্ট হচ্ছে এই জন্য। তাহলে এই 6.26টা হচ্ছে আমার আনসার। তোমার তাইলে জানতে হবে হচ্ছে এখানে এ লাস্ট মানে ম্যাথটাতে, সেটা হচ্ছে তোমার তুমি বাঁক নেওয়ার জন্য কত মাইল অ্যাজিউম করে নেবা, যেটা হচ্ছে 3 মাইল। তারপরে তোমার সেফটির জন্য 2টা ফ্লাইট লাইন লাগবে, তাই জন্য 9টা ফ্লাইট লাইনের সাথে আরো 2টা ফ্লাইট লাইন যোগ হয়েছে, 11টা ফ্লাইট লাইন হয়েছে। এখানে 2টা অ্যাজাম্পশন, আর বাকি অ্যাজাম্পশন হচ্ছে টাইমের ক্ষেত্রে। কিসের কিসের ক্ষেত্রে টাইম লাগে? আমার সাইটে প্লেন যাওয়া আসতে একটা টাইম লাগে, যেটাকে 2 ঘন্টা ধরা হয়েছে। তারপরে টাইম লাগে হচ্ছে আমার
কন্টিনজেন্সি টাইম, সেফটির জন্য হাতে কিছু টাইম রাখা হয়েছে, এটা একটা। আর হচ্ছে আমার রিল পরিবর্তনের জন্য একটা টাইম রাখা হয়েছে 0.25 আওয়ার। এই তিনটা টাইম যোগ করলে আমার টোটাল টাইমটা চলে আসবে। এই হচ্ছে কথা, এই হচ্ছে তোমাদের শেষ টপিকটা। কতজন আসছো ক্লাসে? 1 2 3 4 5 1 2 3 4 5 6 7 8 9 10, শুধু 10 জন, সমস্যা নেই। আচ্ছা, তাহসিন যে